আবু সাঈদের বাংলাদেশে কোনো ভেদাভেদ থাকবে না বললেন ডক্টর ইউনূস। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে রক্ষা করার প্রত্যয়। শিক্ষার্থীদের দাবির মুখে প্রধান বিচারপতির পদত্যাগ। আশফাকুল ইসলাম চলতি দায়িত্বে, আপিল বিভাগের 5 বিচারপতির ইস্তফা। আওয়ামী লীগের বিরুদ্ধে দেশ জুড়ে নৈরাজ্য চালানোর অভিযোগ বিএনপির। অনুপ্রবেশকারীদের সম্পর্কে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান। এবং সবজির দাম কমলেও লাগামহীন আলু পেঁয়াজের বাজার তদারকি বাড়ানো সহ ফরিয়াদের দৌরাত্ম্য বন্ধের দাবি। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছে আনিকা আঞ্জুম। এবার বিস্তারিত। আবু সাঈদের বাংলাদেশে কোনো ভেদাভেদ থাকবে না বলে আশ্বস্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এটা এক বাংলাদেশ, দুই বাংলাদেশ নয়। এই বাংলাদেশকে সবাই মিলে গড়ে তুলতে হবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে রক্ষা করার প্রত্যয় জানান ডক্টর ইউনূস। রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া গ্রামে আবু সাঈদের কবর জিয়ারত শেষে সরকার প্রধান এসব কথা বলেন। শফিউল আলম শফিকের প্রতিবেদন, জানাচ্ছেন তানজিদ ভুইয়া। কোটা বিরোধী আন্দোলনে অকাতরে জীবন বিলিয়ে দেয়া এক যোদ্ধার নাম আবু সাঈদ সারা দেশের তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণা আর সংগ্রামের প্রতিচ্ছবি। এরপর থেকেই আবু সাঈদ মানে এক বাংলাদেশ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার সন্তান। তাই তো শনিবার বেলা 11টার দিকে রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া গ্রামে ছুটে যান অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে পৌঁছে তিনি আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন। এরপর কথা বলেন আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে, জানান গভীর সমবেদনা। ডক্টর ইউনূস বলেন, আবু সাঈদ এখন ঘরে ঘরে। আবু সাঈদ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার সন্তান। জাতি, ধর্ম নির্বিশেষে সবারই সন্তান। এখানে হিন্দু পরিবার হোক, মুসলমান পরিবার হোক, বৌদ্ধ পরিবার হোক, সবার ঘরের সন্তান এই আবু সাঈদ। কাজেই আপনারা খেয়াল রাখবেন যে কোথাও কোনো গোলযোগ যেন না হয়, কেউ ধর্ম নিয়ে কথাবার্তা না বলে, কারণ আমরা এই মাটিরই সন্তান, সবাই আবু সাঈদ। এরপর ঘটনাস্থল দেখতে তিনি যান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। সেখানে মতবিনিময় সভায় কথা বলেন ডক্টর ইউনূস। এ সময় তিনি বলেন, অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা আছে কেবল তরুণদের। সবাই মিলে নতুন বাংলাদেশ গড়তে হবে। মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি না করতে সবার প্রতি অনুরোধ জানান এই নোবেলজয়ী। চমকে দিয়েছে সবাই। এই একমাত্র ওই যেটা তাকে গুলিটা খাইয়া যে ছবিটা দেখলো, আর মানুষকে থামানো যায় না, আর থামানোর উপায় নেই। সবাই তখন মনে হচ্ছে আমি তো আবু সাঈদ, আমি তো আবু সাঈদ, মারও কত বলতে পারবো। সে যখন নিচে আমিও নেব। সারা দুনিয়া চমকে গেছে। তোমরা যেটা করেছো এটা শুধু বাংলাদেশের ঘটনা না, এখন সবাই দেখতেছে এটা কি বিষয়। কেন একটা সরকার, এই ছাত্ররা কিভাবে উঠে ফেলতে পারে, তোমরা করছো। এবং যেটা করছো, এই যে আমি বারবার বলছি, এটা আমাদের দ্বিতীয় বিজয় উৎসব। এই বিজয় উৎসবটা যেন আমরা আমাদের হাত থেকে ফসকে না যায়, এবং এটা তোমরাই পারবা। এর আগে সকাল 10:42 সেনাবাহিনীর হেলিকপ্টারে ডক্টর মোহাম্মদ ইউনূস রংপুরের পীরগঞ্জের মেরিন একাডেমিতে পৌঁছান। এরপর তিনি শহীদ আবু সাঈদের বাড়ি উপজেলার জাফরপাড়া গ্রামে যান। এ সময় তার সঙ্গে ছিলেন উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য। শুক্রবার এক বিবৃতিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেন, বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারের উপর যুক্তরাজ্যের পূর্ণ সমর্থন রয়েছে। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ইউনূসের অভিজ্ঞতা অন্তর্বর্তী সরকারকে সততার সঙ্গে পরিচালনা করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেছেন। দুপুরে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, তার পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে। এরপর বিচারপতি আশফাকুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এদিকে আপিল বিভাগের 5 বিচারপতিও পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। আজকের মধ্যেই তারা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেবেন। এর আগে সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ প্রধান বিচারপতি সহ অন্যান্যদের পদত্যাগের আলটিমেটাম দিয়ে সুপ্রিম কোর্ট ঘেরাওয়ের ঘোষণা দেন। বিপুল সংখ্যক শিক্ষার্থী সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এসে জড়ো হয়ে প্রধান বিচারপতির পদত্যাগ দাবিতে স্লোগান দেয়া শুরু করেন। প্রধান বিচারপতি কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন। ওনার পদত্যাগপত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে। এটা উপযুক্ত প্রসেসিং এর জন্য আমরা কাল বিলম্ব না করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিব। কয়েক ঘন্টার মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। আপনাদের জন্য আমি আরো জানাচ্ছি যে আমরা শুধুমাত্র প্রধান বিচারপতির পদত্যাগপত্রই পেয়েছি। আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির দুষ্কৃতিকারীরা নব্য বিএনপি সাজার চেষ্টা করছে। এ বিষয়ে বিএনপি নেতাকর্মীদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন দলটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। এ সময় অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবেন বলেও জানান তিনি। আর কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন অভিযোগ করেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিভিন্ন জায়গা নৈরাজ্য ও সংখ্যালঘুদের উপর হামলা চালাচ্ছে। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। রাজধানীর মিরপুর 11 নম্বর সেকশনের ঢাকা 16 আসনের জনগণের সঙ্গে মতবিনিময় করেছেন সাবেক ফুটবলার ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব কারা নির্যাতিত নেতা আমিনুল হক। এ সময় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন সহ দলটির অন্য নেতারা উপস্থিত ছিলেন। এ সময় কৃষক দল সভাপতি আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। আওয়ামী সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় সন্ত্রাস করছে, তারা নৈরাজ্য করছে, কোথাও কোথাও সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এখন থেকে বাংলাদেশের কোথাও, এই মিরপুর সহ বাংলাদেশের কোথাও আমরা কোনো সন্ত্রাস বরদাস্ত করব না। সন্ত্রাস, চাঁদাবাজ ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে আমিনুল হক বলেন, এসব বিষয়ে নেতাকর্মীদেরও সতর্ক থাকতে হবে। ঢাকা মহানগর সহ বিভিন্ন জায়গাতে আমরা কিছু দুষ্কৃতিকারী, কিছু আওয়ামী লীগের যারা নব্য বিএনপিতে নিজেদেরকে প্রকাশ করার চেষ্টা করছে, এই বিষয়গুলি থেকে আপনারা সকলে সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। কোন আওয়ামী লীগের স্থান, কোন বিএনপির কোথাও যাতে তারা যোগদান করতে না পারে। তারা দখলদারি করেছে, তারা জুলুম করেছে, তারা নির্যাতন করেছে, কিন্তু আমরা দৃঢ়ভাবে বলতে চাই যে বাংলাদেশে এখন থেকে কোথাও কোনো চাঁদাবাজি চলবে না। বাংলাদেশের সুস্থ ধারার রাজনীতি ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব। যে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে, এই সরকারকে সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব এবং নৈতিক কর্তব্য, এবং আমরা এই সরকারকে সর্বাত্মকভাবে সহযোগিতা করব। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। বাজারে কমেছে রূপালী ইলিশের দাম। সরবরাহ বাড়তে থাকায় কমতে শুরু করেছে অন্যান্য মাছের দামও। এদিকে সপ্তাহ ব্যবধানে অনেক সবজির দাম কমলেও লাগামহীন আলুর বাজার। আর এই অতিরিক্ত মূল্যের পুরোটাই চলে যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের কাছে। এক্ষেত্রে সংকট সমাধানে কোল্ড স্টোরেজ বাড়াতে হবে বলছেন কৃষি গবেষকরা। বিস্তারিত জানাচ্ছেন উষা ফেরদৌস। দেশের মোট মাছ উৎপাদনের 12% আসে ইলিশ থেকে, যার মূল্য প্রায় ৮,১২৫ কোটি টাকা। জিডিপিতে ইলিশ মাছের অবদান 15% এবং বিশ্বের মোট ইলিশ উৎপাদনের 75% আহরিত হয় বাংলাদেশ থেকেই। ইলিশের ভরা মৌসুম জুলাই থেকে সেপ্টেম্বর, আর বাজারে সরবরাহ বাড়তে থাকায় কমছে দামও। ইলিশ মাছের দামটা মনে হয় প্রায় 200 টাকা করে কেজিতে কম। 1 কেজি 200 গ্রাম এটা ধরেন 1500, আর 1 কেজির নিচের গুলো ধরেন 1300,
1280, প্রায় 200-300 কমছে কেজিতে। বর্তমানে কমেছে অনেক সবজির দাম। পেঁপে কেজি প্রতি বিক্রি হচ্ছে 30 টাকায়, পটল, ঢেঁড়স, চিচিঙ্গা 40 থেকে 50 টাকায়, বেগুন 40 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে। আর ব্যবসায়ীরা বলছেন চাঁদাবাজি না থাকায় কিছুদিনের মধ্যে আরো স্থিতিশীল হবে বাজার। এখন যেভাবে চলতে আছে সত্যি এখন কোথাও কোনো কিছু দিতে হইতেছে না, তাইলে কিছুদিন সময় লাগবে, তারপর আস্তে আস্তে সবকিছু কমে যাবে। ভেন্ডি কিনছিলাম আপনার 60 টাকা, আজকে কিনছি 50 টাকা। পেঁপে কালকে কিনছিলাম আপনার 25 টাকা, আজকে কিনছি 20 টাকা। সবজি সবটাই 10-20 টাকা কম আছে। 2023-24 অর্থ বছরে দেশে আলু উৎপাদন হয়েছে 1,10 লাখ টনের কাছাকাছি, যা চাহিদার চেয়ে অন্তত 30 লাখ টন বেশি। আর এসব আলু উৎপাদনে কেজি প্রতি খরচ পড়েছে 10 টাকা 51 পয়সা। কিন্তু পরবর্তীতে সেই 10.5 টাকার আলুই যখন বাজারে বিক্রি হয় 60 টাকা কেজি দরে, তখনই যেন আক্ষেপের শেষ থাকে না কৃষকের। আলুর বাজার আমরা যে বিক্রি করি 1 গুণে, তার 3 গুণ এখন বাজারে আমরাকে কিনা খাওয়া লাগে। সবাই গৃহস্থরা আলু নামায়, এখন কিনা মানুষ থাকে না। বড় বড় মহাজনেরা আলু কিনে স্টোরও ভাড়া আটকা দেয়। গৃহস্থ কথা কিনি, ব্যাপারীরা আরো তো আলু আটকে রাখে, বুঝছেন, মানে 20 টাকার আলু 60 টাকা বেচারা। উৎপাদনের পর 15% নষ্ট হলেও দেশে উদ্বৃত্ত আলু থাকে। আলু যে কম আছে এই জন্য দাম বেড়ে গেছে তা না, কিন্তু এটা জাস্ট সিন্ডিকেট করে এই দামটা বাড়াচ্ছে আর কি। 115-20টার ভিতরে মতো কোল্ড স্টোরেজ আছে আর কি। তাহলে সরকার যদি এই জায়গাটা বিএডিসিকে কিছু আরো আর্থিক সহায়তা দিয়ে কোল্ড স্টোরেজ, যেখানে আলু উৎপাদিত হয় সেখানে কোল্ড স্টোরেজ আরো বাড়িয়ে দিল আর কি, বাড়িয়ে দিল যাতে ওই জায়গায় কৃষকরা সরকারি রেটে যাতে তারা আলু রাখতে পারে। উৎপাদনের সঙ্গে দামের সামঞ্জস্য থাকলে উপকৃত হবে কৃষক ও ক্রেতা, বলছেন কৃষি গবেষকরা। উষা ফিরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে কোনো কারণ ছাড়াই লাগামহীন পেঁয়াজের বাজার। উৎপাদন খরচের চেয়ে অন্তত 3 গুণ বেশি দামে বিক্রি হচ্ছে দেশের বাজারে। মাঠ পর্যায়ে কৃষকের ন্যায্য দাম নিশ্চিত করতে পারলে দেশে উৎপাদিত পেঁয়াজ দিয়েই চাহিদা মেটানো সম্ভব বলেছেন কৃষক ও গবেষকরা। নাদিম মোস্তফার ক্যামেরায় উষা ফেরদৌসের বিশেষ প্রতিবেদন। আগে যেভাবে আবাদ হয়েছিল, আমার মনে হয় এইভাবে আবাদ হলে বাংলাদেশের পেঁয়াজ বাংলাদেশে খায়াও আমরা বিদেশে দিব। সরকার সহযোগিতা করলে, ভালো মানের বীজ পাইলে অবশ্যই পেঁয়াজের আবাদ বাংলাদেশে বাড়বে। সাভারের ভাকুরতা ইউনিয়নের কৃষক ইউনুস আলী এভাবেই মোহনা টেলিভিশনের ক্যামেরায় পেঁয়াজ সংকট নিয়ে নিজের মতামত তুলে ধরেন। মাঠে কাজ করা চাষিরা তাদের বক্তব্যে তুলে ধরেন তাদের অসহায়ত্ব। সবটার দাম বেশি, এই জন্য আমাদের খরচা যা যায় ওই খরচা আর উঠে না। এর লেগে আমরা পেঁয়াজ বুনাই বাদ দিছি। বাজারে আমরা খুচরা মূল্যে 20 টাকা করে বেশি। নতুন মেডিসিন ওষুধ দিতে দিতে পানি দিতে দিতে দেয় কত কত, যেটা আল্লাহ দেয় সেটা টাকা, ওটা যদি একটু ত্রুটি হইলো এই মেহনত করতে সেটা শেষ। আর বাজারে এসে অসহায় ক্রেতার প্রশ্ন, কৃষি প্রধান দেশে পেঁয়াজ কেন কেজিতে 120 টাকায় কিনতে হয়? নিতেই পারতেছি, 3 দিন ধরে ঘুরতেছি, মানে কোথাও একটু যে কমে যে নেব পারতেছি না। হাফ কেজি পেঁয়াজ কিনছি 60 টাকা, 120 টাকা কেজি। একজন কৃষক তো মানে ন্যায্য মূল্য পাচ্ছে না, মাঝখান থেকে অনেকেই টাকা পেয়ে যাচ্ছে। এখন এখানে গভর্নমেন্টের অনেক কিছু করার আছে। শীতকালীন পেঁয়াজ চাষে উৎপাদন খরচ 25 টাকা আর গ্রীষ্মকালে 34 টাকা, এবং দেশে বার্ষিক পেঁয়াজের চাহিদা 27 থেকে 28 লাখ টন। চাষিকে যদি আমরা বেনিফিট দিতে না পারি, মানে উৎসাহ দিতে না পারি, তাহলে আমাদের এই ক্রাইসিস কোনো দিনের সমাধান হবে না। চাষিকে ভর্তুকি দেওয়ার কোনো দরকার নেই, চাষিকে শুধুমাত্র কনফার্ম করতে হবে যে তোমার প্রোডাকশান কস্ট হচ্ছে যেটা পড়বে, এখান থেকে তোমার ফিক্সড রেট হচ্ছে যে 25 টাকা, তাহলে চাষি কিন্তু লস পাচ্ছে না। চাষি কিন্তু নিশ্চিত জমিতে সে হলো যে চেষ্টা করবে যে বেশি পরিমাণ ফলন দেওয়ার জন্য। পেঁয়াজ সংরক্ষণের আধুনিক পদ্ধতি, কৃষকদের প্রশিক্ষণ দেয়া, অন্য ফসলের সঙ্গে চাষ করতে কৃষকদের উৎসাহ দেয়া এবং উন্নত বীজ সরবরাহ করা গেলে পেঁয়াজে কয়েক বছরের মধ্যেই স্বয়ংসম্পূর্ণ হতে পারবে দেশ। 2টা পর্যায়ে যাইতে হবে। এক, সরকারি কিছু স্টোরেজ সিস্টেম করতে হবে, আর যারা হলো যে প্রাইভেট সেক্টর আছে তারা কিছু এখানে স্টোরেজ সিস্টেম করলে, তো 2 জনে মিলে যদি একটা রেট ফিক্সড করা থাকে যে না এই রেটে চাষির কাছ থেকে আমরা পাবো, সেটা সরকারও কিনতে পারে, আবার প্রাইভেট সেক্টরও কিনতে পারে। পেঁয়াজ আমদানি না করে উৎপাদন সমন্বয় ও বাজার নিয়ন্ত্রণের মাধ্যমে দেশীয় পেঁয়াজ দিয়েই চাহিদা মেটানো সম্ভব, বলছেন কৃষি গবেষকরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।
পদ্মা নদীর ভাঙনে বিলীন হতে যাচ্ছে ফরিদপুর সদর উপজেলার পালডাঙ্গি এলাকা। জিও ব্যাগ ফেলেও এ ভাঙন ঠেকানো যাচ্ছে না। দ্রুত ব্যবস্থা না নিলে বিস্তীর্ণ এলাকার বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা ও ফসলি জমি নদী পদ্মা গর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ফরিদপুর থেকে আশিস পোদ্দার বিমানের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। পানি কমতে থাকায় ফরিদপুর সদর উপজেলার পালডাঙ্গি এলাকায় পদ্মায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে পদ্মা পাড়ে ১৫১ মিটার এলাকা জুড়ে জিও ব্যাগ ডাম্পিং করা হলেও এ ভাঙন রোধ করা যাচ্ছে না। দ্রুত ব্যবস্থা না নিলে এলাকার ঘরবাড়ি, চিকিৎসা ও শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা ও ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। নদী ভাঙতেছে, এর কারণে গাছ টাছ কেটে নিয়ে এই রাস্তার উপরে রাখতেছি। যেখানে 500 বস্তা লোকে আমি 100 বস্তা হলে তারা কাজ করে চলে গেছে, আর বাদ বাকি ওই ফিলিয়ে রয়েছে। এই কারণে ভাঙতেছে। নিচে ছিল গভীর, উপরে ফেলাইছে কিছু, ফেলানোর পরে এই জিনিসটা নিচে খোলাই আস্তে আস্তে লেগে গেছে। নদীতে কালকে জমছে, ভাঙা ভাঙছে। আর যদি এই ব্যবস্থা না করে, নাহলে আমরা থাকতে পারতেছি না। নদীটা ভেঙে গেলে আমরা কোথায় যাবো? আমাদের যাওয়ার মতো তেমন একটা জায়গা নাই। তবে নদী তীর সংরক্ষণে ব্যবস্থা নেওয়া গেলে এলাকার ভাঙন পুরোপুরি রোধ করা সম্ভব হবে বলে মনে করেন এই কর্মকর্তা। একটা নদী ভাঙন যে অংশ জুড়ে দেখা দেয়, পুরো অংশ জুড়ে যদি আমরা কাজ করতে না পারি, তাহলে ক্ষুদ্র অংশে কাজ করে আসলে খুব একটা সুফল পাওয়া যায় না। তো এই ধরনের বড় লেন্থে কাজ করতে গেলে আসলে বড় ধরনের একটু বরাদ্দ লাগে। তো সেটা পাওয়া গেলে তখন হয়তো আমরা ওইখানে কাজ করে টেকসই করতে পারবো। জনস্বার্থ বিবেচনায় দ্রুত ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। আফরিন পপি, মোহনা সংবাদ। ঢাকার কেরানীগঞ্জে দেখভালের অভাবে মাদক সেবীদের আখড়ায় পরিণত হয়েছে কোন্ডা 20 শয্যা বিশিষ্ট হাসপাতাল। স্বাভাবিক কার্যক্রম না থাকায় হাসপাতালটিতে নেই জনসমাগম, ফাঁকা পড়ে আছে কমপ্লেক্সের আবাসিক ভবনগুলো। এমন পরিস্থিতিতে সেখানে নিরাপদ আশ্রয় গড়েছে সন্ত্রাসী আর মাদক সেবীরা। তবে প্রশাসনের সহায়তায় দ্রুত স্বাভাবিক পরিবেশ ফেরানোর আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। কেরানীগঞ্জ প্রতিনিধি আলমগীর হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ হোসেন। 2016 সালে মাত্র 10 শয্যার স্থাপনা দিয়ে যাত্রা শুরু করে কোন্ডা হাসপাতাল। পরবর্তীতে এটি 20 শয্যায় উন্নীত হয়ে সুনামের সঙ্গে স্থানীয় রোগীদের স্বাস্থ্যসেবা দিতে থাকে। এরপর 2012 সালে হাসপাতালটির এক ফার্মাসিস্টের কোয়ার্টারে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হলে চিকিৎসক ও কর্মচারীরা হাসপাতাল ছেড়ে চলে যায়। এরপর কার্যত অচল ও অরক্ষিত হয়ে পড়ে হাসপাতালটি। আর সেই সুযোগে সেখানে মাদক সেবন ও অনৈতিক কার্যকলাপের আস্তানা গড়ে তোলে দুষ্টচক্র। ভুক্তভোগীরা জানান, হাসপাতালটিতে ঠিকমতো ডাক্তার আসে না। একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সপ্তাহে 2 দিন মাত্র 2 ঘন্টা করে সেবা দিচ্ছেন। এ অবস্থায় প্রতিষ্ঠানটিকে অরক্ষিত পেয়ে কুচক্রীরা এর যন্ত্রপাতি ও আসবাবপত্র চুরি করে নিয়ে যায় বলেও জানান তারা। পরিবেশ খারাপ হয়েছে, মানুষজন ডাক্তার পড়ে না, ডাক্তার আই যে সবগুলি যায় ওই গাঞ্জা লগা চাকু থাকে থাকে এগিনি মনে যে ভয় দেখায়, মহিলা কয় ডুবিস না, যাইস না, এরা করিস না। জনস্বার্থে হাসপাতালটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবিও জানান সেবা প্রত্যাশীরা। সরকার থেকে যদি কোনো ওষুধ পানি দেয় আমাদের জন্য ভালো হবে। এই হাসপাতাল বলে অনেক ভালো ডাক্তার আসে, তার জন্য আমরা এখানে ডাক্তারের যে কোনো সেবার জন্য বা নিজের সুবিধার জন্য, আমরা তো যা সুবিধাটা তেমন পাইতেছি না। হাসপাতালটির উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোহাম্মদ বায়জিদুল্লাহ জানান, তিনি সপ্তাহে 2 দিন থেকে 3 দিন 2 ঘন্টা করে পুরনো রোগীদের সেবা দিয়ে থাকেন। সার্ভিস দিতে গিয়েও খুব হিমশিম খেতে হচ্ছে, কারণ এইরকম একটা পরিবেশে সার্ভিস দেওয়াটা খুব কঠিন ব্যাপার। পাশাপাশি কিছু রোগী আসে, কিন্তু তারাও ভয়ে অনেক সময় এখানে আসতে চায় না। হাসপাতালটির দুরবস্থা স্বীকার করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, থানার সহায়তায় হাসপাতালে একটি পুলিশ ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জের ওসি সাহেবের সাথে কথা বলছি, ওনারা বলছে যে ওনারা ওই বিট পুলিশিং এর সুযোগ আছে। তো ওইখানে আমরা যদি 2টা রুম তাদের প্রিপেয়ার করে দিই, তাহলে তারা ওইখানে পুলিশ একটা স্টেশনের মতো করে রাখতে পারবে, এবং তাহলে হয়তো আমরা ওই হাসপাতালটা রক্ষণাবেক্ষণ সম্ভব হবে। স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে সংস্কার করে একে আবার চালুর আশ্বাসও দেন তিনি। আফরিন পপি, মোহনা সংবাদ।
শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। আবু সায়েদের বাংলাদেশে কোনো ভেদাভেদ থাকবে না বললেন ডক্টর ইউনূস। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে রক্ষা করার প্রত্যয়। শিক্ষার্থীদের দাবির মুখে প্রধান বিচারপতির পদত্যাগ। আশফাকুল ইসলাম চলতি দায়িত্বে, আপিল বিভাগের 5 বিচারপতির ইস্তফা। আওয়ামী লীগের বিরুদ্ধে দেশজুড়ে নৈরাজ্য চালানোর অভিযোগ বিএনপির। অনুপ্রবেশকারীদের সম্পর্কে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান। এবং সবজির দাম কমলেও লাগামহীন আলু পেঁয়াজের বাজার, তদারকি বাড়ানো সহ ফরিয়াদের দৌরাত্ম্য বন্ধের দাবি। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।